আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন and thank you so much for joining on our today's webinar and আমাদের আজকে ওয়েবিনার টপিক হচ্ছে টাইম সিরিজ নিয়ে যত কথা। এবং আমাদের সাথে আমাদের অনারেবল স্পিকার যিনি আছেন মোস্তফা আমিদ ভাই, তিনি কাজ করছেন অপটিমাইজলিতে এবং আমরা হচ্ছে সরাসরি ভাইকে ফ্লোর দিতে যাচ্ছি। ভাইয়া শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে, আমিদ ভাই, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আমরা কি আরো কিছুক্ষণ ওয়েট করছি শুরু করার জন্য, নাকি শুড উই স্টার্ট নাও? ইউ ক্যান স্টার্ট ভাই, নো ওয়ারিস। ওকে, আহ, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ এই ওয়েবিনারটি অবশ্যই জয়েন করার জন্য। আম, এটি বৃহস্পতিবার রাতে অবশ্য। তো আজকে টাইম সিরিজ নিয়ে আর কি আমরা টাইম সিরিজ নিয়ে বা টাইম সিরিজ অ্যানালিসিস নিয়ে আর কি আমরা কথা বলবো। তো আমি চাচ্ছি না যে এটা একটা মতো লেকচার টাইপের কিছু হোক, যে আমি কথা বলেই যাচ্ছি এখানে। ওই তো নিশ্চয়ই আপনারা ওরকম ওরকম লেকচার টাইপের কিছু চান না। আমি চাবো যে আপনাদের থেকেও শুনতে, যে আম, আপনাদের কি কি থটস আছে, আপনারা কি চিন্তা করছেন যেগুলো নিয়ে কথা বলছি। তো আপনাদের থেকেও শুনতে চাবো, একটা ইন্টারঅ্যাক্টিভ একটা সেশন আর কি করতে যাচ্ছি। সো সো শুরু করার আগে আমি জাস্ট একটু হয়তো আচ্ছা, পার্টিসিপেন্টরা কি আনমিউট করার কি অপশন আছে? হ্যাঁ। ভাইয়া আমরা আপাতত অপশনটা অফ রেখেছিলাম, বাট আপনি যদি insist করেন আমরা অন চ্যাটে করে কি দিতে ওরা পারি। টাইপ করতে পারে? হ্যাঁ, চ্যাটে অপশন দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমি জাস্ট একটু শুরু করার আগে একটু আমি রুমটা আর কি বুঝতে চাচ্ছি। তো আপনাদের থেকে একটু জানতে চাই যে আপনারা কে কে আছেন, যে আপনার চ্যাটে আপনাদের রেসপন্সেস টাইপ করুন, যে কে কে আছেন যে হয়তো আগে কোনো প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স নাই, একদম জিরো প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স। আপনি লিখতে পারেন নো প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স। আপনাদের কাদের আগে প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স আছে কিন্তু হয়তো ডেটা অ্যানালিটিক্স বা মেশিন লার্নিং ওই সাইডের এক্সপিরিয়েন্সটা নাই, বাট আপনাদের হয়তো প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স আছে ওইটা। এটা হয়তো প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স বাট নো ডেটা সায়েন্স বা এমএল এক্সপিরিয়েন্স, বা যদি দুইটারই তো এক্সপিরিয়েন্স উইথ প্রোগ্রামিং অ্যান্ড ডেটা সায়েন্স এমএল। তো ওইটাও আর কি লিখতে পারে। আচ্ছা, আহ সুবাত আপু লিখেছেন নো এক্সপিরিয়েন্স। আব্দুল্লাহ ভাই লিখেছেন সি আর সি প্লাস প্লাস জানেন, নো প্রোগ্রামিং স্কিল। নো এক্সপিরিয়েন্স। আচ্ছা, তাহলে মূলত ঠিক আছে। না, ধন্যবাদ এটা জানানোর জন্য, কারণ অবশ্যই তাহলে আমি আর কি আম, ওইভাবে পুরো জিনিসগুলো আর কি একদম বেসিক থেকে তাহলে হয়তো দেখতে পাচ্ছি যে হয়তো কভার করা উচিত, যে আপনার নো প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স থাকলে আপনার যে কনসেপ্ট গুলো আজকে ডিসক্রাইব করব, অবশ্যই টাইম সিরিজ নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে যে যে বেসিক গুলো যে আছে, যে আমরা ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং এ ধরে থাকি। আচ্ছা, বেশিরভাগই দেখছি নো এক্সপিরিয়েন্স। এখানে নাওয়ার আপু বলছেন স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি। আহ জি, তারপরে কয়েকজন বলছেন যে পাইথন এক্সপিরিয়েন্স আছে বা ডেটা অ্যানালিসিসে বেশি এক্সপিরিয়েন্স নাই, প্রোগ্রামিং এর কিছু এক্সপিরিয়েন্স আছে। তো কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ যারা যারা আর কি রেসপন্ড করছেন। তো শুরু করি। তো মূলত পুরো সেশনটা হবে এভাবে, যে আমি প্রথমে হচ্ছে আহ, কিছু স্লাইডস আছে। তো আমি হচ্ছে কিছু স্লাইডস নিয়ে কথা বলবো। এটা থিওরি বলতে পারেন, বা মানে একদম বেসিক কয়েকটা কনসেপ্ট নিয়ে হয়তো কথা বলবো। বেশি আমরা অবশ্যই থিওরিতে যাব না, যে আম, বেশি টেকনিক্যাল কিছু, যেখানে হয়তো কোনো ফর্মুলা বা কোনো ম্যাথস এরকম কিছু, অবশ্যই ওইগুলা হয়তো একটা পর্যায়ে গিয়ে জরুরি হতে পারে, কিন্তু আজকে আমরা ওইগুলো নিয়ে কথা বলবো না। আজকে মূলত জাস্ট আপনার টাইম সিরিজ জিনিসটা কি এটা বোঝার চেষ্টা করব। এখানে হচ্ছে কি কি স্টেপ থাকে বা আপনার পুরো প্রসেসটা কিরকম দেখতে, এটা বোঝার চেষ্টা করব। আর তারপরে হচ্ছে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলও দেখব, যে আপনার যে টাইম সিরিজ অ্যানালাইসিসের একদম শুরু থেকে শেষ আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলও দেখব। তো আমি আমার স্ক্রিন শেয়ার করছি। আশা করি সবাই সবাই দেখতে পাচ্ছেন। আহ তো শুরু করি। তো প্রথমে অবশ্যই বুঝতে চাচ্ছি যে টাইম সিরিজ অ্যানালিসিসটা কি, আর এরপরে দ্বিতীয় যে পয়েন্টটা, যে টাইম সিরিজ উইথ মেশিন লার্নিং। এখানে মেশিন লার্নিং এর একটা অ্যাসপেক্ট দেখবো, আর এরপরে যে যে এক্সাম্পলটার কথা বললাম, যে
কিভাবে আমরা টাইম সিরিজের প্যাটার্ন বা ইনসাইট টাইম সিরিজ মূলত ওই তো আমরা তো শব্দটাতেই বুঝছি যে এখানে টাইমের একটা টাইমের একটা বিষয় আছে। তো এখানে প্যাটার্ন আইডেন্টিফাই করা বা প্যাটার্ন বুঝা এটা খুবই জরুরি। আর হচ্ছে আপনার তারপরে ওইটার উপর বেস করে রেকমেন্ডেশন দেওয়া। যে ঠিক আছে আমরা যদি এখন যদি শুধু বলি যে ধরেন আমার আম একটা বিজনেসের ধরেন আমরা একটা আম আমরা একটা বিজনেসের ডেটা এনালাইজ করছি আর দেখছি যে এক্সপেন্সেস বাড়ছে। তো এটার মানে কি? মানে ওইটা জাস্ট শুধু বললেই হবে যে এক্সপেন্সেস বাড়ছে কিন্তু ওইটার উপর কি রেকমেন্ডেশন দিতে হবে যে কোথায় এক্সপেন্সেস বাড়ছে, কেন বাড়ছে? ওই জিনিসগুলা বুঝা আসলে ওইখানে হচ্ছে একটা ডেটা অ্যানালিস্টের ভ্যালু। জিনিস জাস্ট আপনার ধরেন একটা নাম্বার বাড়ছে বা কোনো একটা গ্রাফে দেখতে পাচ্ছি যে কিছু একটা বাড়ছে। এটা হয়তো আমরা একটা এআই কে দিলেও এখন সে এটা বলে দিতে পারে। কিন্তু হিউম্যান একটা হিউম্যানের ওই ভ্যালুটা আসে, একটা ডেটা অ্যানালিস্টের ওই ভ্যালুটা আসে যখন ও বুঝে যে সবকিছু মিলায় ওই কেন ওই জিনিসটা আর কি হচ্ছে। তো ওইটা আর কি আমরা একটু বুঝার চেষ্টা করব। অবশ্যই সবকিছু হয়তো এই ১ ঘন্টার সেশনে কভার করতে পারবো না। আম কিন্তু আশা করি আপনাদেরকে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং দিতে পারবো আর কি। তো টাইম সিরিজ কি? অবশ্যই যে শব্দটা দিয়ে আমরা বুঝি যে টাইম সিরিজে আমাদের হচ্ছে এমনি যদি সাধারণ কোনো ডেটার কথা বলি, যে ডেটা সায়েন্সের সাধারণ কোনো ডেটার কথা বলতে গেলে হয়তো আমরা কথা বলতে পারি যে ধরেন একটা স্টুডেন্ট একটা ক্লাসরুম আছে, ক্লাসরুমে স্টুডেন্টরা কত কত মার্কস পেয়েছে। এটা হচ্ছে জাস্ট একটা সাধারণ ডেটা সেট। এটা বলতে পারি যে জাস্ট আমরা টাইম সিরিজ ডেটা সেট বলবো না। এটা আমরা জাস্ট একটা স্টেশনারি ডেটা সেট হয়তো জাস্ট একটা ডেটা সেট বলবো যে ক্লাসরুম গ্রেডস ডেটা সেট বা একটা ক্লাসরুমের ডেটা সেট। এখন এটা টাইম সিরিজ কখন হয়ে যায়? যখন এখানে আপনার টাইমের একটা বিষয় চলে আসে। রাইট? তো আমার যদি এরকম একটা ডেটা সেট থাকে যে আমার হচ্ছে ক্লাসরুমে এই অ্যাসাইনমেন্টে এই মার্ক এসেছে। স্টুডেন্টদের থেকে এই মার্ক এসেছে। কিন্তু যদি আমি দেখতে চাই যে আম আপনার সময় প্রত্যেক বছরে বা হয়তো প্রত্যেক ধরেন মাসে, এই প্রত্যেক মাসে অ্যাসাইনমেন্টে কত মার্ক আসছে বা কত গ্রেড আসছে স্টুডেন্টদের থেকে। যখন এই ডেটা সেটটা এরকম হয়ে যাবে, একটা টাইমের একটা কিছু চলে আসবে, তখন হচ্ছে ওইটা টাইম সিরিজ হয়ে যাচ্ছে, রাইট? তো এটা অবশ্যই ওই তো এটা অবশ্যই কঠিন কিছু না। টাইম সিরিজ নামটাতেই আমরা বুঝতে পারছি যে টাইমের একটা বিষয় চলে আসছে। তো এখানে কিভাবে টাইম আসে? আপনার একদম এক্সাক্ট টাইম স্ট্যাম্প আসতে পারে যে আমাদের আম ধরেন আমাদের লোকাল টাইমে বা হচ্ছে আমরা সাধারণত যখন দেখা যায় যে অনেক টাইম জোন নিয়ে আমরা কাজ করি। যে সাধারণত ইভেন আমাদের অপটিমাইজলি আমি যেখানে কাজ করি এখানেও দেখা যায় যে যখন আলাদা টাইম জোনে আরকি কাজ করছে তখন হচ্ছে আপনার একটা স্ট্যান্ডার্ড টাইম জোন যে জিএমটি গ্রিনউইচ টাইম জোন আমরা যেটা ধরি। সো ওই টাইম জোনটা হচ্ছে সবাই ফলো করে যখন তারা হচ্ছে কোনো আ কোনো হয়তো আম কোনো এনালাইসিস করছে। সো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড আরকি। লোকাল টাইম জোন হইতে পারে। আ তারপরে আপনার আ মাঝে মাঝে দেখা যায় যে বিজনেস বা ক্যালেন্ডার ইয়ার এখানে অবশ্যই আম এটার একটা পার্থক্য আছে যে ফাইন্যান্সিয়াল ইয়ার বা ওই তো ক্যালেন্ডার ইয়ার আপনার তো এই জিনিসগুলো আরকি বুঝা। তো মাঝে মাঝে দেখা যায় যে তো টাইমের সাথে হচ্ছে আপনার আওয়ার্স, মিনিটস, সেকেন্ডস ওইটাও থাকে। মাঝে মাঝে ওই ইনফরমেশনটা থাকে না। সো ধরেন শুধু ডে পর্যন্ত। মাঝে মাঝে শুধু আপনার ইয়ে হতে পারে। আ এখানে যেমন যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, তো এখানে হচ্ছে আপনার শুধু ওই দিন, মাস আর বছর। সো ডে, মান্থ অ্যান্ড টাইম। সো এরকম ডেটা। বাট মাঝে মাঝে যখন ওই আওয়ার, মিনিট, সেকেন্ডটাও চলে আসে, ওইগুলাও হচ্ছে ধরেন আ অনেক, অনেক কিছু আরকি রিভিল করতে পারে। যে এনালাইসিস যখন আমরা করি, তখন ওই আ ধরেন এরকম কেন আমরা একটা প্রশ্ন অ্যান্সার করার চেষ্টা করছি যে আ যে আমি হচ্ছে টেস্ট নিচ্ছি এই দিনে। তো এই দিনে আমি দেখলাম যে হচ্ছে সাধারণত আমি হচ্ছে দেখতে চাই যে আমি যখন অ্যাসাইনমেন্টটা ডিউ ডেট দেই হয়তো থার্সডেতে, হয়তো একটা ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট ডিউ ডেট হয়তো থার্সডেতে। তো তখন আর এরকম করে থার্সডের যে অ্যাসাইনমেন্ট গুলা ভার্সেস লেটস সে ওই অন্য অ্যাসাইনমেন্ট যেগুলো ধরেন আপনার ডিউ হচ্ছে ধরেন সানডেতে। তো ওই সানডে আর থার্সডে যে ডেডলাইনের মার্কস গুলা, সানডে আর থার্সডে যে অ্যাসাইনমেন্টের মার্কস গুলো ওইটার যদি আমি কম্পেয়ার করতে চাই, তাহলে তখন আমার হচ্ছে ওই ডেটটা ধরেন ইউজ করতে হবে। এই ডেটটা দিয়ে আপনার
আমাদের হয়তো একটা ফাংশন দিয়ে বুঝতে হবে যে আম, এই যে ডেটটা আছে এই ডেটটা হচ্ছে সপ্তাহের কোন দিনে ছিল, তারপরে সপ্তাহের কোন দিন থেকে আমরা হয়তো বুঝতে পারবো যে হ্যাঁ এই এই দিনে হচ্ছে এই মার্কস এসেছিল, সানডে হলে এই মার্কস এসেছিল। তো এরকম একটা, যদি আমাদের টাইমের ইনফরমেশন থাকে তাহলে আমরা ওইটাও দেখতে পারবো যে কি আমাদের রাত 10টার দিকে ডেডলাইন দিলে কি মার্কস গুলো আর একটু বেশি আসে বা সাবমিশন আর একটু বেশি আসে, নাকি আর একটু আগে দিলে সাবমিশন বেশি আসে। সো সো আপনার যেই লেভেলের ইনফরমেশন থাকবে সেই লেভেলের, এখানে যদি শুধু বছর দেওয়া থাকতো, শুধু বছর ব্যবহার করতে হইতো, আওয়ার মিনিট সেকেন্ড থাকলে তখন আপনি ওই যতটুকু ডেটা থাকবে তার থেকে বেশি আর কি ওই প্রশ্নগুলো করতে পারবেন যে কোন টাইমে ডেডলাইনটা দিলে দেখা যায় যে হয়তো আমার অ্যাভারেজ গ্রেড আর একটু বেশি থাকে, কোন কোন দিনে ডেডলাইনটা দিলে অ্যাভারেজ গ্রেড আর একটু বেশি থাকে। তো এটা আমি জাস্ট ধারণা দিচ্ছি আর কি, এক্সাম্পল নিয়ে কথা বলছি। তো আশা করি আর কি বুঝতে পারছেন। মেইনলি টাইম সিরিজ বলতে অবশ্যই যেটা বুঝাই যাচ্ছে যে টাইম নিয়ে কথা বলছি। তো এটা কেন ইম্পর্টেন্ট? তো সাধারণত আমরা হচ্ছে আহ, দেখতে পাই যে আপনার হচ্ছে আমরা লিনিয়ার রিগ্রেশন যদি একটা এক্সাম্পল ধরি এখন, জানি না লিনিয়ার রিগ্রেশন অবশ্যই হয়তো কয়েকজন আপনার নাম শুনেছেন, হয়তো শুনেন নাই। লিনিয়ার রিগ্রেশন বেসিকলি কি, যে আপনার হচ্ছে আমার যদি একটা ডেটা সেট থাকে, যে আমরা স্কুলে হয়তো করে এসে দেখেছি যে এক্স ওয়াই অ্যাক্সিস থাকে, কিছু ডেটা থাকে, একটা স্ট্রেইট লাইন যে টানলে ওইটাকে আমরা লিনিয়ার রিগ্রেশন বলে থাকি, রাইট? তো লিনিয়ার, তো এখানে কি হচ্ছে যে আপনার টাইম সিরিজে মাঝে মাঝে দেখা যাচ্ছে এই যে এই সাইক্লিক প্যাটার্ন কিছু কিছু, এই যে এখানে যে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আপনার একটা স্ট্রেইট লাইনেই বাড়ছে, কিন্তু ভিতরে ভিতরে হচ্ছে কিছু সাইকেল টাইপের চলে আসছে, রাইট? তো এই সাইকেল গুলোর আসার জন্য তখন হচ্ছে আমাদের এই টাইম সিরিজ, একটা টাইম সিরিজ প্রবলেম হিসাবে পুরো জিনিসটা আর কি দেখতে হয়। যে হয়তো ও পুরো বছর যদি আমরা দেখি, শুধু বছরের ইয়ে দেখি, হ্যাঁ আমরা একটা স্ট্রেইট লাইন টানলে আমরা হচ্ছে দেখতে পারবো, কিন্তু যদি আমরা একটা টাইম সিরিজ মডেল দিয়ে হচ্ছে আমরা এই প্রেডিকশনটা করি বা টাইম সিরিজ মডেল দিয়ে বোঝার চেষ্টা করি, তখন কিন্তু এই মডেলটা হচ্ছে এই যে সাইকেল গুলা, আমরা আশা করবো যে এই টাইম সিরিজ মডেলটা এই সাইকেল গুলা হচ্ছে আপনার ধরতে পারবে। তো এখানেই হচ্ছে আপনার টাইম সিরিজ টাইম সিরিজের ভ্যালুটা আর কি আসে। তো এখানে যদি কিছু এক্সাম্পল দেখি, তো এই একই এক্সাম্পলটাই। তো আপনার শুরুতে ইউজুয়ালি কি হয় যে আমরা কোনো কোনো ডেটা সায়েন্স বা কোনো অ্যানালাইসিস শুরু করার আগে সাধারণত আমরা কি অ্যাপ্রোচটা নিই? আহ, একটা ডেটা সেট থাকে, ফার্স্ট অবজেক্টিভ যেটা থাকে যে আমাদের হচ্ছে এটা বুঝা, ডেটাটা অবশ্যই বুঝা। তো এখানে ধরেন তখন দেখা যায় যে হয়তো অনেক মিসিং ভ্যালিউস থাকতে পারে, কিছু ডেটা ক্লিনিং লাগতে পারে, এরকম অনেক কিছু। তো এখানে যেমন কিছু ডেটা আছে যে হচ্ছে আপনার কার্বন ডাইঅক্সাইড লেভেল আর কি, কিছু এক্সাম্পল দেওয়া। তো কার্বন ডাইঅক্সাইড লেভেল আপনার হচ্ছে আম, তো এখানে দেখা যাচ্ছে যে কিছু মিসিং ভ্যালু আছে, যে ন্যান বলতে আমরা হচ্ছে মিসিং ভ্যালু আর কি ধরি। তো এই মিসিং ভ্যালু থাকলে তখন আপনার কি করতে হয় সাধারণত? এটা একটু আপনাদের প্রশ্ন করি, আপনারা চ্যাটে একটু চ্যাটের রেসপন্সেস গুলো দেন। একটা সেকেন্ড, চ্যাটের আচ্ছা আমি চ্যাট দেখতে পাচ্ছি না। জি। তো তো চ্যাটে আপনারা কিছু ইয়ে করেন যে যদি সাধারণত আপনাদের যাদের মিসিং ভ্যালু নিয়ে ধারণা আছে, তো আমরা কিভাবে একটা ডেটা সায়েন্স প্রজেক্টে মিসিং ভ্যালু নিয়ে আমরা হচ্ছে আমরা মিসিং ভ্যালু গুলা কিভাবে ডিল করতে পারি। তো এখানে আপনাদের কিছু আপনাদের থেকে একটু জানতে চাইবো যে আপনারা চ্যাটে যাদের জানা আছে মিসিং ভ্যালু নিয়ে বা কোনো ধারণা আছে আপনারা দিতে পারেন। আচ্ছা, একজন বলছেন মিন বা মিডিয়ান দিতে পারি। জি। ন্যান দিয়ে অনেক সময় অ্যাভারেজ মিন দিয়েও ফিল আউট করি। জি। প্রিভিয়াস অ্যান্ড পাস্ট ডেটা ইন্টারপোলেশন করে আহ, এটাও এটাও ঠিক আছে। রিপ্লেস রিমুভ, ওকে। ওকে, তো কিছু কিছু রেসপন্সেস দেখতে পাচ্ছি, তো এখানে মোটামুটি আই থিঙ্ক সবকিছুই কভার হয়েছে। তো সাধারণত দেখা যায় যে যদি মিসিং ভ্যালিউজ অনেক বেশি না থাকে, যে হয়তো ধরেন 1 থেকে 2%, বেশি হইলে যে পুরো আমার ডেটা সেটের হয়তো 1 থেকে 2% হচ্ছে এই
আপনার রোতে হচ্ছে কিছু মিসিং ভ্যালু আছে। তো তখন মাঝে মাঝে ওই মিসিং ভ্যালুগুলা হয়তো হয়তো ডিলিট করা যায়, হয়তো ইগনোর করা যায়। যদি অনেক অনেক কম আর কি মিসিং ভ্যালু থাকে, হয়তো পুরা পুরো অ্যানালাইসিসে অত একটা অত একটা ইম্প্যাক্ট করবে না, বা অত অত একটা ওরকম এফেক্ট করবে না, তো তখন আমরা মাঝে মাঝে মিসিং ভ্যালুগুলো ইগনোর করে থাকি। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে আহ, হয়তো ধরেন 5 থেকে 10% এরকম যদি কিছু মিসিং ভ্যালু থাকে, ওইটা তখন আরেকটু আরেক পুরো 10% এখন যদি আমি বলি যে ডেটা পয়েন্ট রিমুভ করে দিতে চাই, তো হয়তো রিমুভ করতে পারি, কিন্তু আমি তো বাকি হয়তো ওই 10%-এর জন্য ওই ওই নাম্বারটা হয়তো মিসিং, বাট অন্য অন্য নাম্বার আছে যেগুলো হয়তো আমি বা অন্য অ্যাট্রিবিউটস আছে যেগুলো হয়তো আমি আহ, ব্যবহার করতে পারবো। তো তখন হয়তো পুরা পুরা জিনিসটা ডিলিট না করে ওই যেখানে মিসিং ভ্যালু আছে, যেগুলো অনেকজনই বলছেন যে ওইগুলো হ্যান্ডেল করতে হলে আইদার আপনার ওই অ্যাভারেজ বা অ্যাভারেজ মিন বা মিডিয়ান এরকম কিছু দিয়ে হচ্ছে আমরা ওইটা ফিল করে থাকি, রাইট? তো এখানে মাঝে মাঝে কি হতে পারে, তো আপনার এরকম যদি দেখা যায় যে ফর এক্সাম্পল যদি আপনার আবার ক্লাসরুমের এক্সাম্পলটা নেই, যে একটা ক্লাসরুম আছে, অ্যাসাইনমেন্ট আছে, আহ, তো হচ্ছে অ্যাসাইনমেন্ট আছে, তো এখানে স্টুডেন্টদের আর কি গ্রেড দেখতে চাচ্ছি, যে সময়ের সাথে গ্রেড দেখতে চাচ্ছি প্রত্যেক প্রত্যেক সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট গুলো হয় বা প্রত্যেক মাসে। তো এখানে ধরেন একটা স্টুডেন্টের হচ্ছে কোনো একটা বা কয়েকটা স্টুডেন্টের এরকম কয়েকটা জায়গায় হয়তো এরকম মিসিং কোনো গ্রেড আছে, রাইট? তো আমি হয়তো এখন যদি একটা স্পেসিফিক আমি একটা টেস্ট বা স্পেসিফিক অ্যাসাইনমেন্ট যদি আমি এখন অ্যানালাইজ করতে চাই, তো এরকম অনেক স্টুডেন্টদেরই তো অনেক, একটা স্টুডেন্ট হয়তো প্রথম অ্যাসাইনমেন্ট মিস করেছে, আরেকটা স্টুডেন্ট হয়তো দ্বিতীয় অ্যাসাইনমেন্ট মিস করেছে। তো জাস্ট বিকজ মিসিং ভ্যালু আছে মানেই তো আমি হচ্ছে অ্যানালাইসিস থেকে তাদেরকে বাদ দিয়ে দেবো না। তো আমি যদি একটা অ্যাসাইনমেন্ট এরকম দেখতে চাই, তো তখন হয়তো ওই স্টুডেন্টটার অ্যাভারেজ মার্ক দিয়ে হয়তো আমি এস্টিমেট করতে পারি যে ওইখানে হয়তো একটা অ্যাভারেজ দিয়ে আমি ওই মিসিং ভ্যালুটা ইয়ে করব। তো এখানেও কিন্তু আপনার সিমিলার একটা ইয়ে করছে, এখানে হচ্ছে আপনার আম, এখানে বেসিকলি আপনার আহ, এই অ্যাভারেজটা মানে আপনার এই আশেপাশে একটা উইন্ডোর মধ্যে হচ্ছে ওই অ্যাভারেজ ভ্যালুটা দিয়ে হচ্ছে ফিল আউট করছে। তো এখানে হচ্ছে আপনি আহ, দেখতে পারবেন হয়তো আম, যে আপনার হচ্ছে ক্লিন যে ডেটা সেটটা বেসিকলি, যে আপনার নীল রঙের যে ডেটা সেট, আর এখানে হচ্ছে আপনার কিছু মিসিং ভ্যালুজ আর কি ইয়ে করা হয়েছে, যে কমলা রঙের যেগুলো, সেগুলো হচ্ছে মিসিং ভ্যালু দেওয়া হয়েছে। তো দেখবেন কিন্তু সাধারণত ওইটা হচ্ছে অ্যাভারেজের মধ্যেই পড়ছে। যে অ্যাভারেজ বলতে যে আপনার আহ, একদম বাইরেও না, মানে একদম মানে বেশি উপরেও না, বেশি নিচেও না, সাধারণত ওই অ্যাভারেজ যে ইয়েটা, ওইটা হচ্ছে আপনার এই স্পেসিফিক টাইমের ভিতরে পড়ছে। তো এইভাবে আর কি আপনার আমরা মিসিং ভ্যালু মাঝে মাঝে ডিল করে থাকি। তো মিসিং ভ্যালু নিয়ে আমি কথা বলছি কারণ এটা শুধু টাইম সিরিজের জন্য না, এটা হচ্ছে যেহেতু অনেকজনই বলছেন যে প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স নাই, এটা যে কোনো একটা ডেটা সায়েন্স প্রজেক্ট বা ডেটা অ্যানালিসিস প্রজেক্টে সাধারণত দেখা যায় যে মিসিং ভ্যালুজ হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট প্লে করে। তো সেটা হয়তো আমাদের হয়তো ডিল করতে হয় যে এখানে হচ্ছে কিছু নাম্বার নাই। এখন হয়তো অনেক কারণই থাকতে পারে, হয়তো কোনো একটা কাস্টমার ইনপুট দেওয়ার সময় ওই এটা হয়তো ফিল আউট করে নাই, হয়তো ইনফরমেশনটা ছিল না ওই টাইমে। তো এরকম অনেক জিনিসই হতে পারে। তো আম, তো এই জন্য হচ্ছে এটা আর কি এটা মাঝে মাঝে বুঝতে হয়, ওই আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হয় যে কিভাবে ডিল করব। তো অনেকটুকু কথা বললাম এটা নিয়ে, মিসিং ভ্যালু নিয়ে। তো এখানে আপনার ওই ডেটা ক্লিন করতে হয়, প্রিপেয়ার করতে হয়, যাতে যত যত আপনার ডেটা সেটটা যত আর কি ক্লিন থাকবে, অর্গানাইজ থাকবে, অবশ্যই আপনার মডেল তত ভালো আর কি প্রেডিকশন দেবে, রাইট? সো এই জন্য আর কি এই জায়গাটায় এত সময় আর কি স্পেন্ড করলাম। তো এখন এখানে কিছু আহ, এখানে যেটা আর কি বলছিলাম যে টাইম সিরিজ ভার্সেস আপনার এখানে স্টেশনারিটি। স্টেশনারিটি বলতে এখন স্টেশনারি বলতে আমরা কি বুঝে থাকি, যে কিছু হয়তো থেমে আছে, যে কিছু কিছু ইয়ে করছে না, যে কিছু মানে মুভিং না বেসিকলি। যে স্টেশনারি বলতে যে কিছু স্থির হয়ে আছে। তো এটা কিভাবে, যখন আমরা ডেটা নিয়ে কথা বলছি, টাইম সিরিজ নিয়ে কথা বলছি, তখন কিভাবে আমরা বুঝবো যে স্টেশনারি কিছু কি স্টেশনারি নাকি না? এখন ধরেন আহ একটা যদি ধারণা দিই যে আম, যে আমার হচ্ছে কোন একটা
টাইম, যে কিছু একটা টাইমের ডেটা আছে, যে ধরেন আমি হচ্ছে প্রত্যেকদিন, ধরেন আমি কেক বানাই, রাইট? তো ধরেন আমি কেক বানাই, এখন কেক হচ্ছে আমি দিনে এরকম হয়তো 5টা থেকে 7টা বানাচ্ছি, রাইট? তো এখন একদিন বানাচ্ছি 5টা, আরেকদিন বানাচ্ছি 6টা, আরেকদিন হয়তো বানাচ্ছি 7টা, আরেকদিন 5টা, 2টা, এরকম করছি। তো এটা আপনার কতটুক স্টেশনারি এই ডেটাটা? তো এখন যদি এরকম হয় যে সব সময় 5টার থেকে 7টার মধ্যেই আছে, তো ওইটা কিন্তু অত একটা টাইম সিরিজ একটা প্রবলেম হয় না, রাইট? এটা জাস্ট আপনার একটা অ্যাভারেজ ধরলেই আমি হচ্ছে বুঝতে পারছি যে এটা জাস্ট দিনে আমি 5 থেকে 7টা, এটা একটা হয়তো ওরকম একটা টাইম সিরিজ প্রেডিকশন করার ওরকম কিছু নাই, যে এটা জানাই আছে, যে বুঝাই যাচ্ছে যে আপনার এরকম একটা, যদি আমি প্রত্যেক দিন আমি হচ্ছে এরকম একটা লাইন প্লট করি যে প্রত্যেক দিন আমি কত কেক বানাচ্ছি, তো এই 5 থেকে 7-এর মধ্যেই এরকম থাকবে, তো ওইটা হয়তো অত একটা একটা টাইম সিরিজ প্রবলেম হবে না। কিন্তু যদি এরকম হয় যে ধরেন যখন হয়তো ধরেন এই বিয়ের সিজন আসে, বা এরকম যখন হয়তো হয়তো শীতকাল আসে, বা ওই ছুটির টাইমটা আসে, তো তখন হয়তো আমার অর্ডার অনেক বেড়ে যাচ্ছে, তো তখন হয়তো আমি দিনে 10 থেকে 15টা ইয়ে করছি, 15টা অর্ডার আসছে, 10 থেকে 15টা হয়তো কেক বানাচ্ছি। হয়তো যখন আরেকটু আরেকটু অফ সিজন বা আম, আরেকটু ব্যস্ত সময় থাকে বছরের, তখন দেখা যায় যে হয়তো এত এত অর্ডার আসছে না, হয়তো দিনে 2টা বা 3টা। তো এরকম যখন একটা একটা সাইকেলের কিছু একটা চলে আসে, যে একটা একটা স্টেশনারি না, এটা হচ্ছে প্রত্যেকদিন একই জিনিসটাই হচ্ছে না, যখন আপনার একটা আম, এরকম একটা টাইমের কোনো একটা ইয়ে চলে আসে, যে স্টেশনারি না ডেটাটা, একটা সাইক্লিক বা একটা ট্রেন্ড বা একটা সিজনালিটি, এটা যখন চলে আসে, তখন হচ্ছে ওটা একটা টাইম সিরিজ প্রবলেম হয়ে যায়। তো এখানে যেটা তো এখানে আপনার প্রত্যেকটা স্টেশনারি প্রসেসের যেটা হচ্ছে আম, যেটা আপনার কনস্ট্যান্ট যেটা থাকে, তো যেটা আর কি ধারণা দিলাম, যে একটা যদি 5 থেকে 7টা কেক বানাই, এরকম একটা অ্যাভারেজ থাকবে, যে অ্যাভারেজ হচ্ছে আপনার 6টা কেক। একটা ভ্যারিয়েন্স থাকবে, যে 5 থেকে 7-এর মধ্যে আমরা একটা ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে পারি। তো নন স্টেশনারি ডেটা গুলাই হচ্ছে আপনার হচ্ছে টাইম সিরিজ প্রবলেম হিসাবে আমরা ধরে থাকি। তো এখানে হচ্ছে আপনার কিছু ট্রেন্ড থাকে, কিছু ট্রেন্ড যদি এই যে একদম হয়তো কিছু একটা বাড়ছে, তো এটাকে একটা ট্রেন্ড বলতে তো পারি। কিছু একটা বাড়ছে, কমছে, তারপরে আবার বাড়ে, এটাও একটা ট্রেন্ড। সিজনালিটি যেটা বললাম, যে হয়তো আপনার কিছু কিছু বিজনেস থাকে যাদের হচ্ছে ধরেন ওই যে বিয়ের যে সিজনটা থাকে, হয়তো তখন হচ্ছে বিজনেসটা বেড়ে যায়, এরপরে হচ্ছে কমে যায়, এরকম একটা সিজনালিটি, যে সিজনের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার ট্রেন্ড গুলো থাকে। কিছু কিছু থাকে হচ্ছে সাইকেল, যে সাইকেল বলতে এই তো আমাদের যদি টেম্পারেচার, আমরা যদি তাপমাত্রায় একটা ডেটা সেট হিসেবে ধরি, যে প্রতিদিনের তাপমাত্রা, এটাও কিন্তু আপনার একটা আপনার সাইকেল হিসাবে ধরা যায়। আমাকে একটু 1টা মিনিট একটু সময় দিবেন, আমি জাস্ট ফেরত আসছি। জি, ধন্যবাদ অপেক্ষা করার জন্য। তো মূলত এখানে স্টেশনারিটি নিয়ে কেন কথা বলছি, কারণ যদিও আপনার ডেটা সেটে মাঝে মাঝে দেখা যায় যে টাইম আছে, সবগুলা কিন্তু হয়তো আপনার একটা টাইম সিরিজ প্রবলেম হবে না। যখন একটা নন স্টেশনারিটি থাকবে, যে হয়তো কিছু ট্রেন্ড আছে বা সিজনালিটি আছে বা সাইকেল আছে, তখনই কিন্তু, তো এখানে ধরেন এই যে আপনার ডান দিকে যেই গ্রাফটা দেওয়া, তো এখানে আমরা কিছু কিছু দেখতে পাচ্ছি, যে ধরেন যে আপনার এই কয়েকটা লাইন যেরকম, যে মোটামুটি কিছু ভ্যারিয়েন্স আছে, বাট এটা হয়তো স্টেশনারি ধরতে পারি এখানে আপনার আহ, যে এটা হচ্ছে আপনার বেসিকলি দেখা যায় যে আমরা কি কি প্রসেস ইউজ করে থাকি, যে আপনার হচ্ছে একটা ডেটা সেট স্টেশনারি নাকি না এটা বোঝার জন্য। তো এখানে আর কি, যেমন নীলদা দেখতে পাচ্ছি যে হয়তো এত একটা এই, যখন এই প্রসেসটা ইউজ করব তখন বলছে যে এত স্টেশনারি না। ডিফারেন্ট স্টেশনারি, যে ডিফারেন্সটা আপনার দেখছে, তো এগুলো হচ্ছে বিভিন্ন প্রসেস, এটা টেকনিক্যাল ইয়েতে বেশি যাব না, কিন্তু বিভিন্ন প্রসেস থাকে যেটা দিয়ে হচ্ছে স্টেশনারি নাকি একটা কোনো একটা ডেটা সেট স্টেশনারি নাকি না এটা বোঝার জন্য। তো এটা যেমন কিভাবে আর কি বুঝবো, যে একটা তো হচ্ছে আমরা বিভিন্ন এরকম নাম্বার দিয়ে টেস্ট করতে পারি, আরেকটা হচ্ছে অবশ্যই ভিজুয়ালাইজ করতে পারি, রাইট? তো এখানে যেরকম আপনার আহ, এই যে এই যে ডেটা সেটটা দেখছিলাম, তো
তো এখানে হচ্ছে আপনার প্রায় একটা স্ট্রেইট লাইনের মতনই বাড়ছে, কিন্তু হচ্ছে আপনার একটা সাইক্লিক একটা ইয়েও আছে। তো এরকম কিছু লাইন প্লট করতে পারি, আমরা স্ক্যাটার প্লট করে থাকি, আমরা হচ্ছে বিভিন্ন টাইম ফ্রেম দেখে থাকি যে বোঝার জন্য যে অ্যাকচুয়ালি কি ওটা স্টেশনারি নাকি না, আর ওইখানে কি ওইটা একটা টাইম সিরিজ প্রবলেম হবে নাকি। সো সো এরকম কিছু আর কি আমরা ইয়ে করে থাকি। তো যখন আমরা শিওর হয়ে যাই, যখন ধরেন আমরা ডেটা সেটটা ক্লিন করেছি, আমরা ওটাকে এক্সপ্লোর করে দেখি যে ওটা কি স্টেশনারি ডেটা নাকি না, তো এভেনচুয়ালি তারপরে হচ্ছে ধরেন এখন আমরা চলে যাচ্ছি হয়তো যে মডেলিং এর পার্টে, যে তো এখানে আপনাদের অবশ্যই একটা ওভারভিউ দিচ্ছি, এর মাঝখানে হয়তো অনেক স্টেপ থাকতে পারে, যে আমাদের কিছু আম, কিছু হচ্ছে আমরা আরো অনেক কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে পারি, আর অনেক কিছুই হয়তো আমরা দেখবো মডেলিং এ যাওয়ার আগে। একটা বেশিরভাগ সময় হচ্ছে আমরা হচ্ছে আম, ইয়েতে দিব, যে ডেটা ক্লিনিং এ ধরেন বা ডেটাটাকে বোঝার জন্য 80 to 90% সময় হয়তো আমাদের যাবে হচ্ছে জাস্ট ডেটাটা ক্লিন করা, ডেটাটা বোঝা। তো ওই সময়টায় তারপরে ওই 10% যে সময়টা থাকবে ওইটাতে হয়তো আমরা ওই মডেলিং এ চলে যাব। তো এখানে অনেক কিছুই হয়তো আমি অনেকগুলো স্টেপই হয়তো ওইভাবে ইনডেপথ যাই নাই অবশ্যই, কারণ সময়ের জন্য। কিন্তু যখন ওই আন্ডারস্ট্যান্ডিং গুলো হয়ে যায়, আমরা ডেটাটা বুঝি, আমরা ডেটাটা ক্লিন করে ফেলি, তখন হচ্ছে শেষে আমরা হচ্ছে একটা মেশিন লার্নিং মডেল হিসাবে ওই প্রবলেমটা এইভাবে সলভ করার জন্য। তো এখানে কি হয়, তো যারা আপনারা হয়তো মেশিন লার্নিং নিয়ে হয়তো কিছু একটা ধারণা আছে, হয়তো আগে মেশিন লার্নিং নাম শুনেছেন, কিন্তু হয়তো বেশি একটা জানেন না যে কিভাবে কিভাবে কাজ করে জিনিসটা। তো যে কোনো একটা মেশিন লার্নিং মডেল, স্পেশালি সুপারভাইজড মেশিন লার্নিং মডেল যেটা বলে থাকি, কিন্তু জাস্ট মেশিন লার্নিং মডেলই বললাম আর একটু সহজ করার জন্য। তো এখানে মেশিন লার্নিং মডেলের মেইন অবজেক্টিভটা অবশ্যই যারা জানেন, যে আপনার আগের ডেটা, যে আগের পাস্ট ডেটা থেকে বা আগের ডেটার থেকে হচ্ছে ফিউচার প্রেডিক্ট করবে। তো আগের পাস্ট পাস্ট ডেটা দিয়ে আপনার ফিউচার হচ্ছে বেসিক্যালি প্রেডিক্ট করা। তো এখানে টাইম সিরিজে কিরকম দেখতে হয়, তো এখানে ধরেন আমার হচ্ছে এই ইয়েটা এই আমার মেশিন লার্নিং অ্যালগোরিদমটা কি করবে, ও হচ্ছে এইটার থেকে এই এই ডেট থেকে এই ডেট পর্যন্ত হচ্ছে ও ট্রেন করবে, মডেলটাকে ট্রেন করবে, যে তুমি হচ্ছে এই ডেটাটা বোঝার চেষ্টা করো তোমার। একজন প্রশ্ন করেছেন মেশিন লার্নিং উইল ইট বি এআই বেসড মডেল। এখন অবশ্যই তো মেশিন লার্নিং এআই অনেকটুকু আমরা হচ্ছে আহ, আমরা সাধারণ ইয়েতে দেখা যায় যে সরি সাধারণত আম, একইভাবে মাঝে মাঝে ব্যবহার করে থাকি, কিন্তু এআই অ্যাটলিস্ট আমার আন্ডারস্ট্যান্ডিং এ এখানে আপনার অনেক অনেক ডেফিনেশন পাবেন, অনেক অনেক ইয়ে পাবেন, অনেক কিছুই পাবেন। কিন্তু এআই আমি হয়তো এভাবে বুঝে থাকি যে যখন হচ্ছে আপনার একটা আম, একটা মানুষের সাথে, যখন এই যে আমাদের হিউম্যানদের সাথে হচ্ছে যখন একটা ইয়ে চলে আসে, সো যখন একটা ইন্টারাকশন বা একটা ইয়ে চলে আসে, যে ও হচ্ছে অলমোস্ট একটা মানুষ যেটা করছে ওইটাই হচ্ছে বেসিক্যালি অলমোস্ট করছে। তো আপনার যে এই চ্যাট জিপিটি বা ইয়ে বলেন, এগুলো কিন্তু আপনার এই যে আমরা এলএলএম বলে থাকি, এই এলএলএম কিন্তু হচ্ছে আপনার এক ধরনের মেশিন লার্নিং মডেলই, কিন্তু আমরা ওইটাকে আর কি এআই এআই গ্রুপে ফালাই, কারণ ওইখানে হচ্ছে ধরেন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট? তো ও হচ্ছে হিউম্যানের মতো ইন্টেলিজেন্সটা ও হচ্ছে অলমোস্ট ইয়ে করছে, আহ, মানে মিমিক করছে, বা হিউম্যানের মতো ইন্টেলিজেন্সটা আপনার আহ, তৈরি করার চেষ্টা করছে। তো এই জন্য আমরা এটাকে এআই এতে ফালাই। হয়তো এটা একটা মেশিন লার্নিং মডেল অবভিয়াসলি, কিন্তু আমরা কি এআই এটাকে বলবো? এআই এটা জাস্ট আমরা হচ্ছে আগের ডেটা ইউজ করে আমরা হচ্ছে প্রেডিক্ট করছি, তো এটা একটা মেশিন লার্নিং মডেল বলবো। এআই হয়তো তখন হতে পারে ও যদি এরকম ধরেন আপনার একটা ধরেন চ্যাটবট, যে একটা চ্যাটবট হিসাবে ও হচ্ছে এটা অ্যানালাইজ করে নাম্বারগুলো দিল, যে এই তো আপনার হচ্ছে এই টাইমে হচ্ছে আহ, ইয়ে এই প্রেডিক্টেড ভ্যালুগুলো এরকম হতে পারে। তো এরকম একটা ওরকম যখন হয়ে যায় তখন আমরা সাধারণত দুইটাকে এআই বলে থাকি, কিন্তু দুইটা অবশ্যই আপনার অনেকটুকুই ওভারল্যাপ, কয়েকজন দেখবেন অনেক ধরনের ডেফিনেশন আছে। তো দুইটা আপনার বলতে পারেন যে অনেকটুকুই ওভারল্যাপ করে, যে মেশিন লার্নিং বা এআই, আপনার যে এআই মডেল গুলো ওইগুলা
এসেনশিয়ালি আপনার মেশিন লার্নিং মডেলেই আমরা আম, আহ, ওই প্রিন্সিপাল গুলাতেই আর কি কাজ করে। তো এটা একটু সাইড ট্র্যাকে চলে যাচ্ছিলাম অবশ্যই, কিন্তু এখানে হচ্ছে আপনার কিছু ইয়ে আছে, যে এখানে আপনার এই ডেটা থেকে আপনার হচ্ছে আমরা অ্যালগোরিদমকে বেসিকলি বলে থাকি যে এই এই টাইম থেকে এই টাইম তুমি হচ্ছে ট্রেন করো নিজেকে, যে তুমি হচ্ছে এই ডেটাটা বেসিকলি বুঝো, বুঝে হচ্ছে তারপরে এখানে একটা ভ্যালিডেশন, যে তারপরে তুমি হচ্ছে এই ভ্যালিডেশন সেটটার জন্য, এই ভ্যালিডেশন টাইমের জন্য তুমি হচ্ছে প্রেডিক্ট করো। তো এইখানে হচ্ছে মডেলটা, আমি যে এখানে আপনার মাউসটা ইয়ে করছি, এইখানে হচ্ছে মডেলটা আপনার টাইমটা দেখবে, আর এই যে ভ্যালিউগুলো আছে এই ভ্যালিউগুলোও দেখবে। তারপরে যখন ভ্যালিডেশনে আসে, ভ্যালিডেশনে কিন্তু ও শুধু এই টাইমটা দেখবে, ও হচ্ছে ভ্যালিউগুলো দেখবে না। ও হচ্ছে টাইমটা দেখে ও হচ্ছে একটা ভ্যালু প্রেডিক্ট করবে। আর লাস্টে একটা থাকে যে একটা টেস্ট সেট, এটাকে একদমই ধরা হয় না, এটাকে একদম শেষে গিয়ে ধরা হয় আপনার হচ্ছে যখন ধরেন একদম ফাইনাল একটা প্রোডাকশন। আহ আমার স্ক্রিন স্টাক করে, আমি জাস্ট মাউস নড়াচ্ছিলাম। আচ্ছা, অ্যানোটেট করার চেষ্টা করি। Second. জি। সো এইটা এইটা হচ্ছে বেসিকলি আপনার বলছে যে আপনার হচ্ছে ট্রেনিং যে সেট। তো এই টাইম থেকে এই টাইম অ্যালগোরিদমটা হচ্ছে আপনার এই টাইম থেকে এই টাইম অ্যালগোরিদমটা আপনার হচ্ছে এই টাইমটাও দেখবে, এই ভ্যালুগুলোও দেখবে। এই ভ্যালিডেশনে যখন আসে, ভ্যালিডেশনে কিন্তু ও এই ভ্যালুগুলা দেখবে না। আচ্ছা, আমার স্ক্রিন স্টাক হয়ে আছে বলছেন। আহ আমার কি অ্যানোটেশন কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, আপনার প্রেজেন্টেশনটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, জি। সো আপনার ভ্যালিডেশনে এসে হচ্ছে তখন আপনার জাস্ট এই ইনপুটটা নিবে। ইনপুটটা হচ্ছে কি, যে আপনার জাস্ট টাইমটা। তো টাইমটা নিয়ে এটা হচ্ছে তারপরে মডেল এখানে কিছু প্রেডিকশন করবে, যে এখানে এই ভ্যালিউ এই টাইমের উপর ডিপেন্ড করে কিছু প্রেডিকশন করবে। প্রেডিকশন করে তখন হচ্ছে এই ভ্যালিডেশনে তারপরে এই প্রেডিকশন গুলা হচ্ছে এই আপনার যে অ্যাকচুয়াল যে ভ্যালিউ গুলা ছিল ওইটার সাথে আপনার তুলনা করে দেখবে, যে আমার ভ্যালিডেশন সেটে কিরকম ছিল, আমার প্রেডিকশন সেটে। টেস্ট সেটটাকে আপনার একদম লাস্ট একদম ফাইনাল টেস্ট হিসাবে ধরা হয়, ওইটা একদম শেষে গিয়ে ধরা হয়। ওইটা হচ্ছে আপনার একদম ভ্যালিডেশন যখন ইয়ে করে ফেলে তখন দেখা হয় যে টেস্ট সেটে কিরকম কাজ করে। তো মাঝে মাঝে দেখা যায়, কারণ এটা কেন করা হয়, মাঝে মাঝে দেখা যায় যে ভ্যালিডেশন সেটে অনেক ভালো কাজ করছে আপনার ইয়েটা, কিন্তু টেস্ট সেটে গিয়ে হয়তো অ্যাকুরেসি অনেক কমে যায়। তো তখন যদি আমরা টেস্ট সেটের উপর আপনার ইয়ে করে দেখি, যে আমরা যদি টেস্ট সেটটা প্রথমেই দেখে ফেলি, তখন একটা বায়াস টাইপের হয়ে যেতে পারে, রাইট? তো আমরা ওইটা ওইটা অ্যাভয়েড করার জন্য আপনার ভ্যালিডেশনে প্রথমে আগে চেষ্টা করি যে ভ্যালিডেশনের অ্যাকুরেসিটা কি, তারপরে শেষে গিয়ে হচ্ছে টেস্টটা আমরা একদম শেষে গিয়ে আমরা দেখবো পারফরমেন্স কিরকম, কারণ না হলে ওই বায়াসটা আর কি অ্যাভয়েড করার জন্য। তো এটা কোনো একটা ডেটা সায়েন্স প্রজেক্টে আপনি, যে এটা টাইম সিরিজ না, যে কোনো মেশিন লার্নিং বা যে কোনো মডেলেই সাধারণত দেখবেন যে ট্রেন, ভ্যালিডেশন, টেস্ট এরকম তিনটা আর কি স্প্লিট থাকে। আহ জি। আচ্ছা, একটা সেকেন্ড, আমার ইয়েটা। তো এখানে আহ, একটা ছোট একটা এক্সাম্পল আর কি দিচ্ছি, যে আমরা হচ্ছে এখানে এলএসটিএম নামে একটা মডেল আছে, এলএসটিএম নামের একটা মেশিন লার্নিং মডেল। এলএসটিএম এর ফুল ফর্ম মানে লং শর্ট টার্ম মেমোরি। এখন অনেক জায়গায় যখনই আপনারা হয়তো লং এলএসটিএম এর কিছু কিছু দেখবেন, একটা আপনার দেখাবে যে এরকম একটা গ্রাফ বা যে ফর্মুলাটা আছে, ওইটা অবশ্যই যখন আপনারা হয়তো এটা নিয়ে কাজ করা শুরু করবেন তখন ওই ইয়েটা বোঝার একটু জরুরি হয়ে যায় যে কিভাবে। কিন্তু এছাড়াও হচ্ছে জাস্ট বেসিকলি আপনার এলএসটিএমটা কিভাবে কাজ করছে, যে আপনার এক একটা উইন্ডো, যে আপনার এক একটা উইন্ডো টাইম নিয়ে ওইটার পরেরটা টাইমে আর কি প্রেডিক্ট করছে, যে এভাবে আর কি, যে এই উইন্ডোর একটা টাইম নিয়ে ও হচ্ছে পরের টাইমটা ওইভাবে একটা প্রেডিকশন ভ্যালু ইয়ে করার চেষ্টা করছে। তো এটা হচ্ছে এটা একটা মেশিন লার্নিং মডেল বা নিউরাল নেটওয়ার্ক যেটা বলে থাকি, যারা শুনে থাকেন সেটার নাম এটা চিনবেন।
এখানে একটা স্যাম্পল আর কি এলএসটিএম যেটা ব্যবহার হচ্ছে। তো এখানে হচ্ছে আপনার কিছু স্টকের আর কি আম, কোন একটা স্টক এক্সচেঞ্জের একটা কোম্পানির প্রাইস, এইটা হচ্ছে এলএসটিএম দিয়ে আর কি প্রেডিক্ট করার চেষ্টা করছে। তো এখানে আর কি দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটা কোথায় আর কি আসে। তো এখানে এলএসটিএম আপনার ফার্স্টে হচ্ছে ধরেন এই যে এখানে পাইথনের একটা এক্সাম্পল যে এলএসটিএম মডেলটা আর কি ক্রিয়েট করছে। তারপরে এই যে আপনার এক্স ট্রেন যেটা আছে, তো ফার্স্টে হচ্ছে ট্রেন করছে। ফার্স্টে ট্রেন করে এই যে এখানেও যেমন আপনার 1980 থেকে 2015 পর্যন্ত হচ্ছে মডেলটা জাস্ট নিজেকে ট্রেন করেছে যে আমি এইভাবে নিজেকে ট্রেন করি যাতে আমি পরবর্তীতে যখন পরবর্তী যে সময়গুলো আসবে ওইটার ইনপুটের উপর বেস করে আমি হচ্ছে একটা আহ, আপনার স্টক প্রাইস, এখানে মেইন প্রেডিকশনটা কি স্টক প্রাইস প্রেডিক্ট করতে চাচ্ছে, রাইট? তো ইনপুটের উপর, ইনপুটটা হচ্ছে আপনার টাইম, টাইমের উপর বেস করে আমি হচ্ছে স্টক প্রাইসটা প্রেডিক্ট করতে পারবো। তো প্রথমে ও হচ্ছে আপনার টাইম আর স্টক প্রাইস দুইটা দুই এই দুইটা ডেটা ব্যবহার করে ও হচ্ছে নিজেকে ট্রেন করে। ট্রেন করে তারপরে হচ্ছে আপনার এই যে আম, যখন আপনার ও নিজেকে ট্রেন করলো, তারপরে হচ্ছে বেসিকলি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডেটা, তারপরে আপনার দেখতে পাচ্ছেন যে প্রেডিকশনস। তো এখানে আপনার তারপরে যে সময়গুলো যে আপনার মডেলকে বলা হচ্ছে যে তুমি এই এই দিনের জন্য তারপর প্রেডিক্ট করো, এই দিনের জন্য এইভাবে প্রেডিক্ট করো। তো ও দেখেন অনেক কিন্তু কাছাকাছি আপনার প্রেডিকশন গুলা। আর যে ডেটাটা, এই ডেটাটা হচ্ছে অ্যাকচুয়াল রিয়েল যে যে আপনার প্রাইসটা ছিল, যে স্টকের দাম ছিল, আর এখানে হচ্ছে আপনার যে প্রেডিকশনটা। তো হয়তো হ্যাঁ একটু তো অবশ্যই একটা ইয়ে থাকবে, একটা মিসম্যাচ থাকবে, কিন্তু এখানে অনেকটুকু আর কি দেখা যাচ্ছে যে হচ্ছে আপনার অনেক কাছাকাছি, যে আপনার এই ট্রেন্ডটা যেটা এটার অনেক কাছাকাছি যেতে পারছে। আর এটা আপনার কিভাবে ইয়ে হচ্ছে, ও হচ্ছে এই টাইমটায় এই যে ট্রেন্ডটা আর কি তুলে ধরতে পেরেছে। যে যদি আপনি এলএসটিএম কে বলা হতো যে ধরেন 2000 সালে কিছু একটা প্রেডিক্ট করা, 2000 সাল হলে ও হয়তো তার আগের একটু সময়টা দেখে ও ধরে নিত যে 2000 সালে অত একটা চেঞ্জ না। কিন্তু এই টাইমটায় গিয়ে এই 2015-র দিকে গিয়ে তার আগের সময়টাই একটু দেখতে পাচ্ছে যে এরকম একটা বাড়ছে, যে আপনার যে প্রাইসটা আছে, যে দামটা আছে ওইটা বাড়ছে। তো ওইটার উপর বেস করে ও হচ্ছে এখানে একটা প্রেডিকশন দিতে পারে। এরকম করে ও হচ্ছে এভেনচুয়ালি আপনার এই প্যাটার্ন গুলা আপনার বুঝে ও হচ্ছে অনেক কাছাকাছি, যেটা মাঝে মাঝে অনেক কাছাকাছি আর কি যেতে পারে। তো এটা জাস্ট একটা স্যাম্পলের ইয়ে দিলাম। সবসময় হয়তো এলএসটিএম অত ইয়ে অত অ্যাকুরেট হবে না যেটা আমরা সবসময় আশা করব। এটা এখানে অনেক অনেক সুন্দর করে আর কি প্রেডিকশনটা ধরতে পেরেছে বা অ্যাকচুয়াল রিয়েল ডেটাটা ধরতে পেরেছে। কিন্তু সবসময় হয়তো এত সুন্দর করে ফিট হবে না, এই জন্য আমরা অন্য মডেল আছে ওইগুলো চেষ্টা করে দেখি। বিভিন্ন মডেল চেষ্টা করে ওইটার উপর হচ্ছে আপনার এরপরে আপনার অ্যাকুরেসি দেখে তারপরে হচ্ছে ধরেন একটা যেটা সবচেয়ে ভালো পারফর্ম করে ওইভাবে আর কি এরকম সিলেক্ট করা হয়। তো এখানে আমি জাস্ট আপনার এখানে বেস এখন এখানে শেষ করব ইয়েটা, প্রেজেন্টেশনটা এখানে শেষ করব। তো আহ, তো এটার জাস্ট আপনাদের একটা বেসিক পুরা পুরো প্রেজেন্টেশনটার অবজেক্টিভ ছিল যে একটা বেসিক ওভারভিউ দেওয়া, যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা মেশিন লার্নিং মডেল। আর বাট মেশিন লার্নিং না, স্পেসিফিকলি হচ্ছে আপনার টাইম সিরিজে এটা কিরকম দেখতে হয়। যে আপনার কিছু কিছু ডেটা সেট থাকবে যেখানে টাইমের কিছু ইনফরমেশন থাকবে, ওইটার উপর বেস করে আপনি হচ্ছে প্রথমে ডেটাটা ক্লিন করবেন, ডেটাটা বোঝার চেষ্টা করবেন, হয়তো কিছু সরি একটা second। কিছু এই যে এরকম স্ক্যাটার প্লট করে থাকবেন বোঝার জন্য যে প্যাটার্নটা কি। আহ, এই যে এরকম কিছু স্ক্যাটার প্লট বিভিন্ন টাইমের জন্য কিছু আপনার এরকম আপনারা স্ক্যাটার প্লট করে দেখে পরে যখন একটা আন্ডারস্ট্যান্ডিং হবে ডেটা সেটটার, তখন গিয়ে হচ্ছে আমরা ওইটাকে ফাইনালি মডেলের জন্য একটা মেশিন লার্নিং ডেটা ক্লিনিং প্রসেসিংটা কিভাবে হবে একজন জিজ্ঞেস করেছেন। এটা অনেকটুকু কথা বলেছি ভাই, কিন্তু সাধারণত ওই তো আমরা মিসিং ভ্যালিউ ডেটা ক্লিনিং এ দেখা যায় যে মিসিং ভ্যালিউ নিয়ে দেখা, তারপরে হচ্ছে মাঝে মাঝে দেখা যায় যে ডেটা ইনকারেক্ট ফরম্যাটে থাকে, ওইগুলো ঠিক করা। তো অনেকটুকু কি আর কি ডেটা ক্লিনিং এটা একবার যখন
ওই যে ওই যে প্রবলেমটা থাকবে, যে একটা বিজনেসের কোনো একটা প্রবলেম বা যে রিসার্চ প্রবলেমটা থাকবে, ওইটার উপরই অনেকটুকু ডেটা ক্লিনিংটাও ডিপেন্ড করবে। তো যখন একদম 80 to 90% সময় হচ্ছে চলে যাবে ডেটা ক্লিনিং, ডেটা সেটটাকে বুঝা, বিভিন্ন জিনিস এক্সপ্লোর করা, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস আমরা যেটা বুঝে থাকি, এরপরে শেষে গিয়ে হচ্ছে আপনার এখানে একটা মেশিন লার্নিং মডেলের জন্য ইয়ে আহ, আম, ওটা আম, ওটা দেওয়া হবে ওই ডেটা সেটটা। তো এখানে আমরা জাস্ট একটা স্যাম্পল মেশিন লার্নিং মডেল, যেটা হচ্ছে টাইম সিরিজে ব্যবহার করা হয়, এলএসটিএম বলা হয়, লং শর্ট টার্ম মেমোরি। তো এখানে আপনার একটা টাইম পর্যন্ত হচ্ছে ট্রেন করে মডেলটাকে, এরপরে বাকি ওই টাইমের পর থেকে হচ্ছে তারপরে প্রেডিকশনটা আর কি রান করে। তো এখানে আমি জাস্ট আপনার ইয়েটা শেষ করব, আহ, এই প্রেজেন্টেশনটা শেষ করব। এরপরে আমরা জাস্ট একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো। তো তার আগে আমার মনে হয় জাস্ট ছোট একটা অ্যানাউন্সমেন্ট আছে। তো আম, ভাই যিনি আছেন, যদি কোনো, জি। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমাদের সেলস টিম থেকে সৈকত ভাই আছেন। ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, সৈকত ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আই গেস হামিদ ভাই, সৈকত ভাই এই মুহূর্তে আমাদের সাথে নেই। আমরা একটু পরে বা ট্রাই করে দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আমাকে জাস্ট তাহলে সবাই একটা মিনিট একটু দিবেন। আমি হচ্ছে হ্যাঁ, আপনার শিওর ভাই। নোটবুকটা আর কি, যে প্র্যাকটিক্যাল এক্সাম্পলের জন্য নোটবুকটা স্টার্ট করছি। তো সবাই একটু কোনো সমস্যা নেই। করুন। কোনো সমস্যা নেই ভাই। আসসালামু আলাইকুম সবাইকে। সৈকত ভাই আমাদের সাথে জয়েন করেছেন, আমাদের সেলস টিম থেকে উনি আজকে আমাদের সাথে এই সেশনটিতে আছেন। সৈকত ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাই, সৈকত ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন হাসনাইন ভাই? হ্যাঁ ভাই, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। থ্যাংক ইউ হাসনাইন ভাইকে যে আমাকে ফ্লোরটা দেওয়ার জন্য, এন্ড থ্যাংক ইউ মুস্তফা শাহির হামিদ ভাইকে এত সুন্দরভাবে ওয়েবিনারটা কন্ডাক্ট করার জন্য। আর সবাইকে ধন্যবাদ যে আপনারা এত কষ্ট করে এতক্ষণ ধরে আসলে আমাদের সাথে আছেন, ওয়েবিনারটা দেখছেন। তো আমি আসলে যদি আমার কথা বলি, আমি হচ্ছে সীমান্ত ইসলাম সৈকত। আমি ইন্টারেক্টিভ কেয়ারসে আছি অ্যাজ এ টেলিসেলস এক্সিকিউটিভ এন্ড ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে। আর আমি এখানে আসা আসলে মূলত কোর্সটা নিয়ে একটু কথা বলার জন্য। কারণ আপনারা যে ওয়েবিনারটি দেখছেন, এইটার উপর বেস করে আসলে আমাদের একটা কোর্স আছে, যেটা হচ্ছে ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং ক্যারিয়ার পাথ, যেটা অলরেডি আমরা স্টার্ট করে দিয়েছি, আমাদের ক্লাস চলছে। যেটা হচ্ছে আমরা একবারে বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আসলে প্রোভাইড করছি। এখানে হচ্ছে আপনি লাইভ ক্লাস পাচ্ছেন অলমোস্ট প্রায় 60টা, রেকর্ডেড ভিডিওস পাচ্ছেন 150+, উইকলি 3টা করে লাইভ ক্লাস পাবেন। এছাড়াও ডেইলি 2টো করে সাপোর্ট সেশন থাকছে। সেখানে মুস্তফা শাহির হামিদ ভাইকে তো পাচ্ছেনই, পাশাপাশি ইনস্ট্রাক্টর হিসেবে কিন্তু আরো থাকছেন সাব্বির হোসেন রসি ভাই, আহ আকসাদুর রহমান স্যার। রসি ভাইয়ের কথা যদি আমি বলি, উনি সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে আছেন জার্মান বেসড একটা কোম্পানিতে। আর আছেন আকসাদুর রহমান স্যার, উনি ডেটা সায়েন্স কনসালটেন্ট হিসেবে আছেন বিডি জবসে। এছাড়াও আছেন একজন ফ্যাকাল্টি হিসেবে ইউআইইউ তে, যেটা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আরো থাকবেন আরাফ মুস্তাবি ভাইয়া, উনি আছেন হলো অ্যানালিস্ট হিসেবে আইডিটি অপারেশনস এর ব্যাটে, ব্রিটিশ আমেরিকান টোবাকোতে। আর কোর্সের কথা যদি বলি, আমরা একবারে ফান্ডামেন্টাল পার্ট থেকে শুরু করে অ্যাডভান্স টপিক পর্যন্ত পুরোটাই আসলে কভার করার ট্রাই করছি। যেখানে যদি আমি বলি, পাইথন ফান্ডামেন্টাল পার্ট থেকে শুরু করে ডেটাবেস ফান্ডামেন্টাল, এসকিউএল, স্ট্যাটিস্টিক্স, ডেটা অ্যানালিটিক্স, এছাড়াও ডেটা ভিজুয়ালাইজেশনের যে পার্ট গুলো আছে। এরপরে মেশিন লার্নিং এর কিছু পার্ট এখানে থাকছে। মেশিন লার্নিং একবার আমরা ইনডেপথ শেখানোর ট্রাই করছি। ডেডিকেটেডলি 18 থেকে 20টা লাইভ ক্লাস এখানে প্রোভাইড করা হচ্ছে মেশিন লার্নিং এর উপরে। এরপর আমরা অ্যাডভান্স টপিকেও বেশ কিছু পার্ট রাখছি, ডিপ লার্নিং এর পার্ট আছে এখানে, এমএল অপস এর কিছু পার্ট আছে। সো আমাদের কোর্সটা যেহেতু অলরেডি শুরু হয়ে গেছে, একবারে লাস্ট অপরচুনিটি আছে আপনাদের জন্য জয়েন করার। আমরা কোর্সটা যেহেতু অলরেডি শুরু হয়েছে, সো আমরা এখন একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি আপনাদেরকে।
যারা আসলে এখন এই ওয়েবিনার জয়েন করেছেন, আমি আমার নাম্বারটা শেয়ার করে দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে। যদি আসলে কেউ এনরোলমেন্ট প্রসেস নিয়ে একটু জানতে চান বা এক্সট্রা ডিসকাউন্ট ফ্যাসিলিটিস নিয়ে জানতে চান, কাইন্ডলি একটু আমাকে নক দিয়েন। আর এছাড়াও আমাদের এখানে ফর্ম দেওয়া আছে, অলরেডি ফর্ম দেওয়া আছে, সো আপনারা ফর্ম ফিল আপ করেন। আমাদের এন্ড থেকে আসলে আপনাদেরকে সাথে যোগাযোগ করা হবে। সো এখন যদি এনরোল করেন, আই হোপ এইটা আপনাদের একবারে লাস্ট অপরচুনিটি। আদারওয়াইজ এই ব্যাচের এনরোলমেন্টটা আমরা আসলে অফ করে দিচ্ছি। সো তার আগে চাইলে আপনারা জয়েন করে ফেলতে পারেন। এতটুকুই আসলে বলার ছিল। সো এখান থেকে আমি হাসনাইন ভাইকে রিকোয়েস্ট করবো, ভাই প্লিজ এখান থেকে একটু কাইন্ডলি। থ্যাংক ইউ সো মাচ সৈকত ভাই, আপনি যেভাবে আমাদের ওভারঅল কোর্সটি সম্পর্কে ডিসক্রাইব করেছেন, এবং আমরা ওয়েবিনারটি কন্ডাক্ট করতে থাকি। ইন দ্য মিন টাইম শেষের দিকে কিউএনএ সেশনে আমরা আরো কিছু টপিক নিয়ে ডিসকাস করবো। তো হামিদ ভাই, আমি আপনাকে ফ্লোর দিয়ে দিচ্ছি। জি, থ্যাংক ইউ। তো আমি বেশ একটা সময় নিব না। তো এখানে জাস্ট আমরা এতক্ষণ যেটা আমরা যে প্রসেসটা নিয়ে আমরা দেখলাম যে একটা টাইম সিরিজ অ্যানালিসিস প্রজেক্ট, একটা টাইম সিরিজ অ্যানালিসিস মেশিন লার্নিং প্রজেক্ট কিরকম হয় শুরু থেকে শেষ পর্যন্ত। তো এখানে আমরা একটা অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল এক্সাম্পল আর কি দেখবো এখন। তো এখানে কিছু একটা এখানে একটা ডেটা সেট আনার চেষ্টা করেছি, যেটা হয়তো আমরা সবাই আর একটু বুঝবো। তো এখানে হচ্ছে আপনার ইয়েতে গেলে যে আপনার data.gov.bd এরকম অনেক আপনার পাবলিক ডেটা সেট আর কি পাওয়া যায়। তো এখানে হচ্ছে আমি জাস্ট একটা পাবলিক ডেটা সেট করেছি যে আপনার বাংলাদেশের ই ব্যাংকিং আর ই কমার্সের স্ট্যাটিস্টিক্স। এটা একদম ওপেন ডেটা সেট, আপনি গুগলে সার্চ করলে আর কি পাবেন data.gov.bd তে। তো এখানে কি কি আছে আপনার জানুয়ারি 2016 সাল থেকে হচ্ছে এপ্রিলের আহ 2000 2024 পর্যন্ত এখানে আপনার অনেক কিছু আছে। যে এখানে যদি দেখি যে আপনার ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডের ইউসেজ, কত ট্রানজাকশন হচ্ছে, কত কোটি টাকা, কতগুলো ট্রানজাকশন হচ্ছে, ইন্টারনেট ব্যাংকিং এর কত ট্রানজাকশন হচ্ছে, ধরেন মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, ডেবিট কার্ড, প্রিপেড কার্ড, এটিএম এ কত। তো এরকম অনেক কিছু আর কি দেওয়া আছে। আমরা সবগুলোতে যাব না, হয়তো ধরেন আমরা এখন এই ধরেন আমরা একটা প্রজেক্ট করছি যে শুধু আমরা হচ্ছে ক্রেডিট কার্ডের ইউসেজটা আমরা হচ্ছে দেখতে চাই। তো আমরা জানতে চাই যে ক্রেডিট কার্ড ইউসেজটা আপনার হচ্ছে ট্রানজাকশনটা কতটুক টাইমের সাথে কিরকম দেখতে হবে, এটা আমরা একটা প্রেডিক্ট করতে চাই। তো এটা একটা টাইম সিরিজ প্রবলেম, আমাদের কিছু আর কি টাইম আছে, টাইম ইনফরমেশন, মানে টাইমের সাথে আহ আহ, মানে মাস আর বছরের সাথে হচ্ছে আপনার ধরেন এই যে অ্যামাউন্ট অফ ট্রানজাকশনস ইন ইন করোড়। তো কত কোটি টাকা আর কি ট্রানজাকশন হচ্ছে ক্রেডিট কার্ডে। এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, যে ইউসেজ এট এটিএমস, ইউসেজ এট এটিএমস ব্রড। তো এখানে হচ্ছে আপনার টোটাল এরকম একটা আছে। তো এটা আমি হচ্ছে আপনার এমনি জাস্ট ম্যানুয়ালি ক্লিন করে আপাতত করেছি। তো এটা আপাতত ম্যানুয়ালি আমি হচ্ছে ধরেন ক্লিন করে করেছি, কিন্তু সাধারণত ধরেন আমরা আম, ওই তো আমরা পাইথনে বা আমাদের ইয়েতেই যেটা আছে ওইখানে ক্লিন করব। এখানে হচ্ছে জাস্ট আপনার ক্রেডিট কার্ড টোটাল, আমি জাস্ট নাম্বার অফ ট্রানজাকশন আর কত কোটি এটা হচ্ছে নিয়ে এসেছি। তো আমরা ধরেন হচ্ছে কত কোটি টাকা হচ্ছে ক্রেডিট কার্ডে ট্রানজাকশন হবে, এইটা ধরেন আমরা হচ্ছে প্রেডিক্ট করতে চাই। তো আমাদের নোটবুকে যাই। তো এখানে আমরা সাধারণত যারা যারা আম, আহ, হয়তো মেশিন লার্নিং নিয়ে বা একটু ঘাটাঘাটি করেছেন, আপনারা জানবেন, এই তো জুপিটার নোটবুক নিশ্চয়ই দেখেছেন। তো এখানে আপনার এই তো আমরা প্রথমত কিছু লাইব্রেরি বা কিছু প্যাকেজ আমরা প্রথমে ইম্পোর্ট করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ইম্পোর্ট করছি। তারপরে হচ্ছে আমরা ডেটাটাকে লোড করব। তো আমার যে ফাইলটা আছে এটাকে হচ্ছে আমরা লোড করে নিয়ে আসছি। এখানে কিছু আপনার এই যে ডেটা ক্লিনিং, ডেটা প্রি প্রসেসিং বলা যায়, যে আমরা হচ্ছে এই যে কয়েকটা যে ক্যাটাগরি গুলো আছে এগুলোকে একসাথে জোড়া লাগাই দিচ্ছি, যাতে আরেকটু সহজ হয় এটা বোঝার। তো তারপরে শেষ পর্যন্ত আমার ডেটা সেটটা কিরকম দেখতে হয়, যে এই যে আপনার প্রত্যেক এক একটা রোতে হচ্ছে আপনার এই যে ডেটটা, যে আমার টাইমটা, আর এখানে হচ্ছে আপনার কলাম হচ্ছে এই যে নাম্বার অফ ট্রানজাকশন, টোটাল অ্যামাউন্ট যেটা। তো এইভাবে আর কি ডেটা সেটটাকে একটা এরকম এই ফরম্যাটে নিয়ে আসলাম, যেটা হচ্ছে ধরেন একটা মেশিন লার্নিং মডেল যেভাবে আর কি সাধারণত এক্সপেক্ট করবে।
এরপরে হচ্ছে কিছু আমরা প্রি প্রসেসিং করে থাকি, যদি চেক করে থাকি যে এখানে তো আমরা নাম্বার নিয়ে কাজ করছি, তাও যদি কোনো একটা নাম্বার না থাকে, হয়তো নাম্বারের সাথে কিছু একটা চলে আসছে, সো এটা আমরা কনভার্ট, জাস্ট নাম্বারে আর কি কনভার্ট করছি। তো এরকম মাঝে মাঝে কিছু দেখার। এরপরে হচ্ছে আমরা ডেটা সেটটাকে বোঝার চেষ্টা করি, যে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। সো এখানে আপনার হচ্ছে কত, এই যে আপনার কতগুলি টাকা, এটা হচ্ছে টাইমের সাথে আমরা আম, আর কি লাইন প্লট করে থাকি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে 2019-এর দিকে, 2019-এর একটু আগে হয়তো অনেক বড় একটা জাম্প হয়েছে, অনেক অনেক বড়। এখানে প্রায় কত, আপনার কি বলছে যে প্রায় 10,000 কোটি টাকা আর কি হঠাৎ করে ইয়ে হয়েছে। তো এটা হয়তো হতে পারে এখন যে এটা কি কোনো অ্যানমালি ছিল, যে এটা কি আসলে কোনো ভুল রিপোর্টিং হয়েছে, নাকি এটা কি আপনার একদম কোভিড এর আগে ছিল, যখন ক্রেডিট কার্ড আরেকটু বেড়ে গেছে, তো কোভিড-19 এর আগে। তো মাঝে মাঝে এরকম আপনারা কিছু অ্যানমালিও দেখবেন, যে যখন যখন আপনারা ডেটা সেট বুঝতে চাচ্ছেন, তো তখন ওই ডেটা ক্লিনিং এর পরেও হচ্ছে কিছু অ্যানমালি দেখবেন, যে হয়তো ওই নাম্বারের ফরম্যাটে কোনো ভুল নাই, কিন্তু লজিক্যাল লজিক্যাল ইয়ের থেকে হচ্ছে আপনার এটা হয়তো সম্ভব না হতে পারে, হতেও পারে, কিন্তু ওইটা নিয়ে আরেকটু প্রশ্ন করতে হবে। ওইটা নিয়ে হয়তো যেখান থেকে ডেটাটা এসেছে হয়তো ওইখানে গিয়ে ফেরত যেতে হবে, আরেকটু রিসার্চ করতে হবে বোঝার জন্য যে কেন কেন এই অ্যানমালিটা হচ্ছে আপনার ইয়ে হচ্ছে। এই অ্যানমালি ডিটেকশন, এটা হচ্ছে ডেটা ক্লিনিং এর একটা পার্ট। তো এখানে আপনার ইডিএ, যে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, আর ডেটা ক্লিনিং, এটা হচ্ছে একটা, ধরেন আমরা সামনে পিছিয়ে আর কি করতে থাকবো, যে বোঝার জন্য যে এই ডেটা সেটটা কি অ্যাকচুয়ালি আপনার কি মেক সেন্স করে নাকি না। তো এখানে হয়তো আমার একটা ধারণা হতে পারে যে যদি এটা অ্যাকচুয়াল রিপোর্ট করা থাকে, তাহলে হয়তো আপনার কোভিড এর আগে বা কোভিড-19 এর আগে হয়তো ট্রানজাকশন অনেক বেড়ে গেছিল, কিন্তু তাও খুব ইয়ে লাগছে, কারণ পরে আবার 2020-এ অত একটা না। তারপরে হচ্ছে আপনার প্রায় প্রায় কমে যায় অনেকটুকু। এরপরে যে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, যে স্টেশনারি টেস্ট যেটা, তো এখানে একটা এডিএফ টেস্ট বলে থাকি, অনেক টেস্ট থাকে আপনার স্টেশনারি ইয়ের জন্য, এটা টেকনিক্যাল ইয়েতে যাব না, কিন্তু বেসিক্যালি আপনার এরকম একটা টেস্ট করে থাকি, যেটা বোঝার চেষ্টা করি যে এই ডেটাটা স্টেশনারি নাকি না। তো এখানে আপনার এই যে একটা এডিএফ স্ট্যাটিস্টিকটা কাউন্ট করছে, তারপরে আপনার একটা পি ভ্যালিউ কাউন্ট করে। এগুলো আমি এখন সময়ের জন্য বেশি একটা ইয়ে করব না, কিন্তু আপনার এই ভ্যালিউ, এই স্ট্যাটিস্টিক্স গুলো ক্যালকুলেট করার পর আমরা বুঝতে পারি যে এটা কি স্টেশনারি নাকি না, যে এই এই পি ভ্যালিউটা এটার থেকে বেশি হলে এটা হচ্ছে স্টেশনারি, পি ভ্যালিউটা এটার থেকে ইয়ে হলে এটা স্টেশনারি না। তো এটা আমরা দেখেও বুঝে পাচ্ছি যে স্টেশনারি না, আপনার টাইমের সাথে এরকম একটা কিছু প্যাটার্ন আছে, আর এই নাম্বার দিয়ে আমরা কনফার্ম করলাম। আহ এগুলোতে বেশি একটা ইয়ে করব না, আপনার কিছু ট্রেন্ড আর কি দেখার চেষ্টা করছে। কিন্তু শেষে চলে যাব হচ্ছে আপনার এলএসটিএমটাতে। তো তারপরে এলএসটিএমটাকে আমরা ইয়ে করছি, এলএসটিএমটাকে আমরা এলএসটিএমটাকে ডিফাইন করে তারপরে আপনার যে ট্রেনিং যে প্রসেসটা, তো ট্রেনিংটা আমরা ইয়ে করছি, যে ট্রেনিংটা আমরা শুরু করছি। তো ট্রেনিং ইয়ে করে আপনার এই এলএসটিএমটা মডেলটা বানানো হলো, ট্রেনিং করলাম এখানে। একদম সিম্পল একটা মডেল, তো এটা বেশি একটা অ্যাকুরেট হওয়ার কথা না, কিন্তু মূল উদ্দেশ্য তো আপনাদের দেখানো যে কিরকম আর কি সাধারণত হয়। তো এখানে এই যে এই একটা লাইন যদি দেখবেন, এই যে ট্রেন সাইজ আপনার হচ্ছে পুরা পুরা টাইমটাকে ধরে আপনার 80% সময়টাকে, যে আপনার 80 একদম শুরুর দিকে আপনার আহ, শেষ পর্যন্ত, মানে 80% যে সময় থাকে, ওইটাকে হচ্ছে আপনার ট্রেনিং ইয়ে ধরা হচ্ছে, আর বাকিটুক 20% হচ্ছে ভ্যালিডেশন আর টেস্ট। তো তারপরে এই যে আপনার ট্রেন করা হলো, ট্রেন করার পর আমরা হচ্ছে তারপরে লাস্টে বলি যে তুমি এই যে টেস্ট ইয়েটাতে কিছু প্রেডিক্ট করো। তো প্রেডিক্ট করার পর কি রেজাল্ট আসে, এখানে বেশি ভালো কিছু আমরা এক্সপেক্ট করছি না, কারণ অনেক অনেক সিম্পল একটা মডেল, কিন্তু এখানে আপনার 2022-এর নভেম্বরের পর থেকে আর কি প্রেডিক্ট করা শুরু করে। তো এখানে আর কি আমরা এই যে যেই অ্যাকচুয়াল যেটার সাথে হচ্ছে আমরা এই প্রেডিক্টেডটা যেটা আর কি দেখতে পাচ্ছি, অবশ্যই বেশি একটা ভালো রেজাল্ট বলা যাচ্ছে না, কারণ খুবই খুবই সিম্পল একটা মডেল দিয়ে করছি। আর এখানেও কিছু যেই যে ইয়েটাও ছিল এখানে, এটা অ্যাকচুয়ালি কি আপনার এটা কি ভুল কিছু রিপোর্টিং নাকি না, এটাও অবশ্যই আমাদের বুঝতে হবে। তো এটাও আপনার একটা আপনার মডেলকে ইম্প্যাক্ট করবে।
কিন্তু যেটা আর কি মূল উদ্দেশ্য দেখানোর জন্য যে শুরু থেকে শেষ কিরকম কি কি করে থাকি আমরা একটা LSTM করার জন্য প্রথমে অবশ্যই ডেটাটাকে আপনার ওই ফরম্যাটে নিয়ে এসে ওটাকে ক্লিন করা, ওইটাকে বুঝা, EDA বা এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস এরকম করে থাকি। তারপরে এই স্টেশনারি আপনার টেস্ট করে তারপরে হচ্ছে শেষ পর্যন্ত গিয়ে হচ্ছে আমরা ট্রেন করে টেস্ট করে থাকি। তারপরে কিছু এভালুয়েশন, এটাতে আর যাব না যেহেতু সময় প্রায় সময়ের অনেকটুকু আর কি পার করে ফেলেছি। তো এখানেই আর কি আমি থামবো। তো ধন্যবাদ সবাইকে শোনার জন্য। আহ, আশা করি আপনার এটা আর কি আপনাদেরকে সাহায্য করবে। আপনারা বুঝাতে পেরেছি সবগুলো যে কনসেপ্ট গুলো। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে জি। Thank you so much, মুস্তফা আমিদ ভাই, for your insightful session. এবং আমরা হচ্ছে বর্তমানে কোশ্চেন অ্যান্সার সেশনটাতে চলে যাচ্ছি। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, you guys can either raise hands or আপনাদের মাইক আনমিউট করে আপনারা কোশ্চেন করতে পারেন। আপনারা আপনাদের চ্যাট বক্সেও আপনাদের রিগার্ডিং কোনো কোশ্চেন ড্রপ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম। জি বলুন। আমি যেহেতু একজন হিউম্যানিটিজ এর স্টুডেন্ট, আমি এখন ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি বিউপিতে। সো আমি আস্ক করতে চাচ্ছিলাম যে যদি হিউম্যানিটিজ এর স্টুডেন্টের জন্য ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিংটা কত রিলিভেন্ট আসলে, আর এটা নিয়ে কি ক্যারিয়ার আগাতে পারবো কিনা, যেহেতু এটা পুরোটুকুই ম্যাথমেটিক্যাল বা একটু স্ট্যাটিস্টিক্যাল দেখতে পাচ্ছি আমি। হুম। জি, তো আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে আর কি বলবো। তো তো ডেটা সায়েন্সের আর কি ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং এটাতে আম, অনেকটুকু হ্যাঁ আমরা যে ম্যাথস বা অনেক টেকনিক্যাল জিনিসও ধরে থাকি, কিন্তু পুরাটাকে যদি আমরা একটা মানে দুইটা দুইটা ভাগ যদি করি, তো একটা ভাগ থাকে হচ্ছে আপনার যে টেকনিক্যাল যে সাইডটা, যেটা ধরেন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার যারা আছে, তো ওই মডেল বানানো ইঞ্জিনিয়ারিং একটা ইয়ে চলে আসে যে ইঞ্জিনিয়ার যারা তারা হচ্ছে আরেকটু টেকনিক্যাল কাজ করে, কিন্তু তাছাড়াও হচ্ছে আপনার বিজনেস একটা বিজনেস সাইড থাকে। ওই যে মডেলগুলো বানানোর পর কিরকম পারফর্ম করছে, যে ওই পারফরমেন্সে দেখা, তো ওইখানে বিজনেস অ্যানালিটিক্স যেটা, তো আপনার একটা সাইড তো থাকে যে ইঞ্জিনিয়ারিং সাইড আর একটু টেকনিক্যাল সাইড, কিন্তু আরেকটা থাকে হচ্ছে আপনার অ্যানালাইসিস সাইড বা হয়তো আরেকটু নন টেকনিক্যাল হয়তো বলতে পারেন। তো ওইখানে সাধারণত ওই তো এখন ডিপেন্ড করে যে আপনি কতটুকু টেকনিক্যাল বা নন টেকনিক্যাল লাইনে যেতে চান। আহ, তো তো অবশ্যই যদি ওই ওই ব্যাকগ্রাউন্ডটা না থাকে, হয়তো যে প্রোগ্রামিং এর যে ধরেন একদম প্রোগ্রামিং এর ব্যাকগ্রাউন্ড বা ওরকম টেকনিক্যাল লাইনে যেতে চাচ্ছেন না, অনেকটুকু হচ্ছে ওই নন টেকনিক্যাল লাইনে যে আপনার এক্সেল, তারপরে হয়তো ওই পাওয়ার বিআই, ট্যাবলো, যে এগুলোর জন্য এত একটা প্রোগ্রামিং হয়তো জানা লাগে না, কিন্তু আপনার ওই ওই মাইন্ডসেটটা বা ওই ওই থট প্রসেসটা, ওই যে একটা ডেটা অ্যানালিস্টের থাকার কথা, তো ওরকম কিছু সাইট আর কি আছে যে আরেকটু নন টেকনিক্যাল। তো আমি বলবো যে অবশ্যই যে আরেকটু আম, যে আরেকটু বুঝতে যে কোন কোন লাইনে আর কি যেতে চান, যে টেকনিক্যাল বা নন টেকনিক্যাল। আর এখানে একটা বিজনেস সাইড অফ থিং, যে বিজনেস রিপোর্টিং বলেন, বিজনেস অ্যানালিটিক্স বলেন, যেটা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং না, তো ওইখানেও ডেফিনেটলি আপনার আরো অপরচুনিটি আর কি হতে পারে যদি ওই সাইডে আর কি যেতে চান। আমার এক্সপিরিয়েন্স আর কি এটা বলবো। আমাদের কি এআই এর কাজগুলো ওরকম শেখানো হবে, বা এআই কিভাবে অপারেট করে? আহ, এটা অবশ্যই আহ, খুবই এখন বড় একটা প্রশ্ন। তো এআই কোন কোন পার্ট স্পেসিফিকলি, যে এখন এআই মডেল তৈরি করার, এখন একটা হতে পারে যে এআই মডেল তৈরি করা, যেটা হয়তো ধরেন আপনার ইঞ্জিনিয়াররা করবে। আরেকটা দিক হতে পারে যে এআই মডেল যেটা আপনার ইঞ্জিনিয়াররা বানাই দিচ্ছে, যে এখন যেরকম হচ্ছে আপনার অনেক কোম্পানি দেখা যায় যে এই যে চ্যাট জিপিটি বা ডিপসিক, ওরা হচ্ছে ওইটা হচ্ছে একটু মডিফাই করে
তাদের যে বিজনেস আছে ওইটার জন্য কিছু একটা বানাই দিচ্ছে। তো অনেকজন আছে এআই দিয়ে হচ্ছে আপনার কিছু একটা ডেটা দিয়ে দিচ্ছে, এআই কে বলে দিচ্ছে যে তুমি হচ্ছে এটা ব্যবহার করে কিছু আমার আহ, কিছু আম, কিছু বের করে দাও, যে এটার স্ট্যাটিস্টিক্স গুলা বের করে দাও, বা এটা অ্যানালাইজ করে দাও। তো তো এরকম প্রশ্ন হয়, এটা খুবই বড় একটা প্রশ্ন যে এআই কি শেখানো হবে নাকি না। তো একটা দিক হতে পারে যে এআই মডেল তৈরি করে অ্যাকচুয়ালি, তো ওইটা হচ্ছে ধরেন আরো টেকনিক্যাল, আরো ইঞ্জিনিয়ারিং দিকে চলে যাচ্ছে। কিন্তু আরেকটা যেটা আছে যে হয়তো আরেকটু নন টেকনিক্যাল, যে হয়তো এআই মডেলটা আছে, ওইটা ওইটা ব্যবহার করা, যেটা ধরেন আমার কাজেও করে থাকি, যে এআই মডেল আমি বানাচ্ছি না, কিন্তু ধরেন এআই মডেল একটা এলএলএম ব্যবহার করে হচ্ছে আমি একটা বিজনেস প্রবলেম আছে, আমি ওকে বলে দিচ্ছি যে তুমি এই ডেটাটার উপর দেখো যে এরকম কিছু পাও নাকি। তো ওই এআই ইউজ করে হচ্ছে আপনার ডেটা অ্যানালাইজ করা। তো ওই একটা দিকও আছে, ওইটা একটু নন টেকনিক্যাল। তো এখানে ওই তো আপনার টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ভার্সেস বিজনেস এরকম একটা আর কি পার্থক্য দেখি। তো হুম। নন টেকনিক্যালি কি আপনাদের কোনো আলাদা প্যাটার্ন, কোর্স কারিকুলাম আছে? আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার টেকনিক্যালি না, যে যেমন আপনার গিটহাব বা এজিওর, এই মানে এখানের কোনো প্ল্যাটফর্ম মানে শেখা যেতে পারে কিনা, মানে যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাদের কোনো কোনো শর্টকাট আছে কিনা? আচ্ছা, কোর্স নিয়ে হয়তো যারা একদম যারা আছেন, সৈকত ভাইয়ের অন্য ভাই যারা আছেন, তারা একটু বলতে পারবে। আহ, আমার বেশি একটা জানা নাই যে আহ, একদম অ্যাজিওর বা ওই ইয়েগুলা কি এত একটা শেখা হয় নাকি, এটা কি আহ কোনো ভাইয়ের জানা আছে বেশি একটা? আমি একটু জিনিসটা ক্লিয়ার করে দিই আপনাদের। হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমাদের ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং যে কোর্সের একটা কারিকুলাম দেওয়া আছে আর কি। তো সেখানে একদম বিগিনার ফ্রেন্ডলি লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ডেটা সায়েন্সের যে এমএল অপস থেকে শুরু করে যত কিছু ভাই মেনশন করলেন কিছুক্ষণ আগে, সেগুলা দেখানো হবে। এবং আপনারা যদি কাইন্ডলি ওয়েবসাইটটা একটু ভিজিট করেন, সেক্ষেত্রে আপনারা এই কোর্স কারিকুলামের যে সেকশনটা, সেখানে আপনারা পেয়ে যাবেন যে আমাদের ওভারঅল একটা আউটলাইন দেওয়া আছে। আমরা শুরুতে কি কি টপিক দিয়ে শুরু করব, এবং থ্রু আউট দ্য টাইম, উইক বাই উইক আমরা কিভাবে জিনিসটাকে গ্রাজুয়ালি সামনের দিকে নিয়ে যাব। তো আই গেস আমি আপনার কোশ্চেনটা অ্যান্সার করতে পেরেছি। জি। আর কেউ যদি কোনো কোশ্চেন করতে চান, করে ফেলতে পারেন। ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং শিখে কি আমরা ফ্রিল্যান্সিং এ কাজে লাগাতে পারি? জি, আহ, আমি বলতে পারি অবশ্যই। তো অবশ্যই আই থিঙ্ক আপনার অপরচুনিটি তো আছে। তো আপনার যে ফ্রিল্যান্সিং যে ওয়েবসাইট গুলো আছে ওইখানে গিয়ে আমি এটা আবার মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে যে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলো আছে ওইগুলাতে গিয়ে জাস্ট আপনার ডেটা সায়েন্স বা মেশিন লার্নিং সার্চ দিয়ে হয়তো দেখেন যে দেখতে পারেন যে কিছু কি কি প্রজেক্ট আর কি অ্যাকচুয়ালি ডিমান্ড আছে, বা কি টাইপের জিনিসের কি টাইপের কাজের ডিমান্ড আছে যে ফ্রিল্যান্সিং এই প্ল্যাটফর্ম গুলায়। তো ওইটা দিয়ে আরেকটু হয়তো ভালো বুঝতে পারবেন যে কি টাইপের কাজ অ্যাকচুয়ালি হচ্ছে ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে মানুষজনের ওই ডিমান্ডটা আছে, আর ওইটার উপর বেস করে আর কি আপনি কোন সাইডে ফোকাস করতে চান। তো অবশ্যই ডিমান্ড তো আছেই ফ্রিল্যান্সিং বা ওই মানে অপরচুনিটি আছে ফ্রিল্যান্সিং বা ইয়েতে, কিন্তু এখন কি টাইপের কাজ ওইটা বলবো যে এই যে ফ্রিল্যান্সিং যে ওয়েবসাইট গুলো আছে, যে ওইখানে গিয়ে সার্চ দিলে আর কি অনেকটু বুঝে নিতে পারবেন যে কি টাইপের অপরচুনিটি থাকতে পারে। ডেটা আসসালামু সায়েন্স আলাইকুম। শেখার আগে জি এই আপু, শুনতে পাচ্ছেন? আপনি কোশ্চেন করতে পারেন। হ্যাঁ ভাই বল, কোনো সমস্যা নেই। জি, আমি জানতে চাচ্ছিলাম, অ্যাকচুয়ালি আমি অনিত্য সরকার, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি ইন ট্রিপলি। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি, হেড অফ ইলেকট্রিক্যালে। তো আমি জানতে চাচ্ছিলাম যে ডাটা সায়েন্স পড়লে এই কোর্সটা থেকে কি আমি মেশিন ইফিসিয়েন্সি এবং মেশিনের রিস্ক অ্যাসেসমেন্টটা করতে পারবো কিনা? মেশিনের
রিস্ক এখন মেশিন লার্নিং মডেলের রিস্ক অ্যাসেসমেন্ট বলছেন নাকি না, এই মানে ডাটা সায়েন্স যদি আমি ওভারঅল আপনাদের এই কোর্সটা করি, তাহলে এর এগেনস্টে আমি মেশিনের রিস্ক অ্যাসেসমেন্টটা বের করতে পারবো কিনা, আহ, যেটা হচ্ছে আপনার আইএসও তে কিউএমএস থেকে পাওয়া যায়, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমে, যেটা হচ্ছে মেশিন ইফিসিয়েন্সির একটা মেজর ইস্যু হচ্ছে আপনার 9001 2050-তে যেটা করে, সেটা হচ্ছে যে আপনার মেশিনের রিস্ক অ্যাসেসমেন্ট। তো আসলে ডাটা সায়েন্স যদি আমি ভালো ওভারঅল রিভিউ করি, সেখান থেকে আমি মেশিনের রিস্ক অ্যাসেসমেন্ট আমি অ্যাকচুয়াল সিনারিটা আনতে পারবো কিনা। সরি ভাই, এটা এই বিষয়ে আমার বেশি একটা জানা নাই যে রিস্ক অ্যাসেসমেন্ট বলতে কি আর কি রিস্ক অ্যাসেসমেন্টের এই সাইডটা এটা আমার বেশি একটা জানা নেই। ওকে, থ্যাংক ইউ। একজন জিজ্ঞেস আর করেছেন। জি, জি চ্যাট স্যার। বক্সে একটা কোশ্চেন এসেছে। জি জি এলএসটিএম কি শুধু টাইম সিরিজ এটার উপরে অ্যাপ্লিকেবল নাকি এটা ছাড়াও অ্যাপ্লিকেশন আছে? সাধারণত ওই তো এলএসটিএম টাইম সিরিজের ইয়ের জন্যই তো ওই এলএসটিএম এর নামটা লং শর্ট টার্ম মেমোরি, তো আপনার ওই মানে ও জাস্ট আপনার মেমোরিতে ওই টাইমের ইয়েটা নিয়ে হচ্ছে প্রেডিক্ট করছে। তো আহ, কখনো দেখি নাই আমি এলএসটিএম যে টাইম সিরিজ প্রবলেম ছাড়া আর কি অ্যাপ্লিকেবল, বাট আপনার অন্য টাইপ মানে এলএসটিএম তো বেসিক্যালি আপনার একটা মেশিন লার্নিং মডেলই তো এলএসটিএম না ব্যবহার হলে অবশ্যই তো যদি টাইম সিরিজ প্রবলেম না হয় অন্য কোনো একটা মেশিন লার্নিং মডেলের কি অবশ্যই ওখানে আরো হয়তো অ্যাপ্লিকেবল বা আরো হয়তো অ্যাপ্লিকেবল হবে ওই ওই প্রবলেমটার জন্য। তো আমার এক্সপিরিয়েন্সে দেখি নাই। তো ওকে, মানে আমি জানতে চাচ্ছিলাম যে টাইম সিরিজ ডেটা ছাড়া কি এলএসটিএম এর আর কোনো ইউজ কেস আছে? ওইটাই আর কি বললাম যে সাধারণ জেনারেলি আপনার দেখেছি যে এলএসটিএম টাইম সিরিজের জন্যই আর কি ব্যবহার হয়। তো কারণ আপনার ওইভাবেই আর কি মডেলটার ইয়ে করা আপনার ডিফাইন করা বলতে পারেন, যে বা ওইভাবেই হচ্ছে মডেলটা তৈরি করা যে আপনার টাইম সিরিজের জন্য হচ্ছে ওইটা সবচেয়ে ভালো ইয়ে করতে পারে। এখন এটা ছাড়া যদি মানে অন্য কোনো ইয়েতে আমি আমার এক্সপিরিয়েন্সে দেখি নাই যে এলএসটিএম অন্য কোনো টাইম সিরিজ ছাড়া আর অন্য কোথাও অ্যাপ্লিকেবল ভাবে ওইভাবে অ্যাপ্লাই করা হয়তো হতে পারে, কিন্তু ওই তো যেহেতু এলএসটিএম এর ওই ডেফিনেশনটা ওইভাবেই তৈরি করা যে একটা টাইম সিরিজ প্রবলেমের জন্য ওইটা সবচেয়ে ভালো কাজ করবে। তো যদি টাইম সিরিজ প্রবলেম না হয় হয়তো ওইখানে অন্য আর একটা মডেল এলএসটিএম এর থেকে হয়তো আরো ভালো পারফর্ম করবে, তো এই জন্য হয়তো এলএসটিএমটা হয়তো ব্যবহার করা হবে না। আম, এটা আর কি আমার আন্ডারস্ট্যান্ডিং। থ্যাংক ইউ হামিদ ভাই। এন্ড আপনাদের যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে আমরা তাহলে আজকে সেশনটি এখানে র্যাপ আপ করতে পারি। হামিদ ভাই, আপনি কোনো কিছু শেয়ার করতে চান? না, কিছু ধন্যবাদ বলতে চান সবাইকে সকলের? আপনাদের শোনার জন্য। আম, জি থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছিলেন আজকে সেশনটিতে, এবং আপনারা যারা ফর্ম ফিল আপ করেছেন, ফর্মে আপনাদের রেসপন্স পেয়ে আপনারা আপনাদের ওয়েবসাইটে এবং হচ্ছে ইউটিউবে আমাদের ওয়েবিনারের যে রেকর্ড সেটা পেয়ে যাবেন, এবং আপনাদেরকে মেইলেও সেটা পাঠিয়ে দেওয়া হবে। সো যারা জয়েন করেছিলেন থ্যাংক ইউ সবাইকে আজকে সেশনটিতে জয়েন করার জন্য, এবং ইনশাআল্লাহ আবারও কোনো একটা ওয়েবিনারে দেখা হয়ে যাবে। শেষ পর্যন্ত ভালো থাকবেন, এবং জি, সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।